এর ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 10 অর্থাৎ রোয়াল্ড ডালের লেখা টেলস অফ চাইল্ডহুড এই গল্পটির পার্ট 2 বা ইউনিট 2। এই গল্পটির পার্ট 1 আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আপলোড করে দিয়েছি। যদি না তোমরা সেই ভিডিওটা এখনও পর্যন্ত দেখে থাকো তো উপরে আই বটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও সেই ভিডিওটা দেখে নিতে পারো। এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, তোমাদের ক্লাস 8-এর এই ইংলিশ টেক্সট বুকের অন্যান্য লেসন অর্থাৎ দ্য উইন্ড ক্যাপ, ক্লাউডস, অ্যান এপ্রিল ডে, দ্য গ্রেট এস্কেপ, প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য সি, এ কিংস টেল এই গল্প এবং কবিতাগুলো কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আপলোড করে দিয়েছি উপরের আই বটনে, এবং এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে তোমরা সেই ভিডিওগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই তোমাদের ক্লাসের সমস্ত রকম ইংলিশ রিলেটেড ভিডিও সহজেই পাওয়ার জন্য। তো আমরা আজকে পড়ব টেলস অফ চাইল্ডহুড গল্পটির পার্ট 2 বা ইউনিট 2। কিন্তু পার্ট 2 শুরু করার আগে আমরা পার্ট 1-এ কী পড়েছিলাম আমি অল্প দুই এক কথায় তোমাদের একটু বলে দিচ্ছি, শুনে নাও, তাহলে আমাদের পার্ট 2 শুরু করতে এবং বুঝতে সুবিধা হবে। তো পার্ট 1-এ আমরা পড়েছিলাম এই গল্পের লেখক রোয়াল্ড ডাল বলছেন ওনার দাদু ছিলেন বেশ সমৃদ্ধ একজন ব্যবসায়ী, যার সার্বসবোর্গে একটি দোকান ছিল এবং তিনি প্রায় সমস্ত জিনিসেরই ব্যবসা করতেন। এবং লেখকের বাবা হ্যারল্ড ডাল 14 বছর বয়সে একটি হাত হারিয়েছিলেন, কিন্তু তিনি একজন সফল জাহাজ ব্যবসায়ী হয়েছিলেন। জাহাজ ব্যবসায়ী কি না, জাহাজ ব্যবসায়ী হচ্ছে সেই ব্যক্তি যে কিনা জাহাজ যখন বন্দরে আসে জাহাজের সমস্ত প্রয়োজনীয় জিনিস সে কিন্তু সরবরাহ করে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সে সরবরাহ করে সেটা হচ্ছে জ্বালানি, যা দিয়ে জাহাজ চলতো, এবং তখনকার দিনে সেটা ছিল শুধুমাত্র কয়লা। এরপরে আমরা এটাও জানতে পারি 1911 সালে লেখকের বাবা হ্যারল্ড ডালের সাথে লেখকের মা সোফি ম্যাকডেলেন হেসেলবার্গের দেখা হয় 1911-র গরমকালে, এবং তারা শীঘ্রই বিয়ে করেন। এবং এরপরে আমরা দেখেছিলাম 1918 সালে যখন লেখকের বয়স 2 তখন তারা র্যাডির গ্রামের পাশে, যেটা ছিল কার্ডিফ থেকে 8 মাইল উত্তরে, সেখানে একটি গ্রামের প্রাসাদ বাড়ি বা অট্টালিকায় চলে আসে। বাড়িটা বিশাল বড় বাড়ি ছিল, ছাদেতে চিমনি ছিল, আশপাশে ছিল হচ্ছে একদম তৃণভূমি, এবং বাড়িটা হচ্ছে বাঁধানো চত্বর ছিল। এবং সেই তৃণভূমিতে আমরা দেখতে পাই সেখানে ছিল হচ্ছে দুধ দেয়া গরু এবং হচ্ছে শূকর, তার সাথে সাথে মুরগি, এমনকি ঘোড়াও ছিল লাঙল টানার জন্য এবং খড়বোঝাই গাড়ির জন্য, এবং তাদের দেখাশোনা করার জন্য একটি চাষি, একটি গোয়ালা, এক জোড়া মালি, এবং এই বাড়ির চাকরদের থাকার জন্য কুঁড়েঘর ছিল, এবং সব রকমেরই প্রায় চাকর কিন্তু এই বাড়িতে ছিল। এখানে আমরা পার্ট 1 শেষ করেছিলাম, তারপর থেকে চলো পার্ট 2 আজকে আমি পড়াচ্ছি। ইন 1920 সালে হোয়েন আই ওয়াজ স্টিল অনলি 3, যখন আমার বয়স ছিল তখনও 3 বছর। স্টিল শব্দটির 3টে অর্থ হয়, এখনও, তখনও, চুপচাপ। তো এখানে স্টিল তোমরা তখনও বলতে পারো বা এটাও বলতে পারো যে সবে মাত্র। তাহলে 1920 সালে যখন আমার বয়স কিনা সবে 3, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, আমার মায়ের সব থেকে বড় সন্তান। এল্ডেস্ট সুপারলেটিভ ফর্ম, সব থেকে বড়, তাহলে আমার মায়ের সব থেকে বড় সন্তান মাই ওন সিস্টার অ্যাস্ট্রি, আমার নিজের দিদি অ্যাস্ট্রি ডায়েট ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, সে অ্যাপেন্ডিসাইটিস রোগে মারা গিয়েছিল। এই অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে একটা রোগ, এটা অ্যাপেন্ডিক্স আমাদের সবার শরীরেই থাকে, কিন্তু যখন এই অ্যাপেন্ডিক্সটা আকারে বড় হয় তখন আমাদের খুব যন্ত্রণা হয়, তখন এটা কেটে বাদ দিতে হয়। কিন্তু তখন তো এই সমস্ত প্রযুক্তি বা বিজ্ঞান এত উন্নত ছিল না, তো সেইটাই গল্পের লেখক বলছেন যে আমার যে বড় দিদি এবং আমার মা বাবার সব থেকে বড় সন্তান, যার নাম ছিল কিনা অ্যাস্ট্রি, তোমরা এটাকে আস্ত্রিও বলতে পারো, সে অ্যাপেন্ডিসাইটিস রোগে মারা গিয়েছিল। সি ওয়াজ 7 years old when she died, তার মাত্র 7 বছর বয়স ছিল যখন সে মারা যায়। অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, অ্যাস্ট্রি ছিল আমার বাবার প্রচণ্ড প্রিয়। এই ফার অ্যান্ড অ্যাওয়ে কথাটার অর্থ হচ্ছে প্রচণ্ড, আর ফেভারিট তো তোমরা জানো প্রিয়। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার, তিনি তাকে পরিমাপের বাইরে বা ঊর্ধ্বে ভালোবাসতেন। অ্যাডোর্ড মানে প্রচণ্ড ভালোবাসা, আর বিয়ন্ড মানে হচ্ছে টপকে যাওয়া বা ছাড়িয়ে যাওয়া, মেজার মানে হচ্ছে পরিমাপ বা মাপা। মানে আমার বাবা অ্যাস্ট্রিকে এতটাই ভালোবাসতেন যেটা হচ্ছে সীমা পরিসীমার বাইরে, যেটাকে মাপা যাবে না।
তো দেখো এটাই হয়, বাবাদের কাছে মেয়েরা খুবই ভালোবাসার হয়, যেমন মায়েদের কাছে ছেলেরা। আবার এর থেকেও বড় ব্যাপার হচ্ছে, এই অ্যাস্ট্রি ছিল সব থেকে বড় সন্তান, বড় সন্তানের প্রতি বাবা মায়ের একটা বেশি ভালোবাসা থাকে। তো গল্পের লেখক রোয়াল্ড ডাল বলছেন যে আমার বাবা অ্যাস্ট্রিকে তো এতটাই ভালোবাসতো যেটা কোনো সীমা পরিসীমার বাইরে, মানে সীমা পরিসীমা ছাড়িয়ে ভালোবাসতেন। অ্যান্ড দ্য সাডেন ডেথ, এবং তার এই যে হঠাৎ মৃত্যু, সাডেন ডেথ মানে হঠাৎ মৃত্যু, লেফট হিম লিটারালি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ডস, ওনাকে মূলত নির্বাক করে দিয়েছিল পরের দিনগুলিতে। লিটারেলি মানে এটা বলতে পারো একেবারে বা মূলত, আর স্পিচলেস মানে হচ্ছে নির্বাক, কথা না বলতে পারা। আর দেখো লাস্টে লেখা আছে আফটারওয়ার্ডস, আফটারওয়ার্ডস মানে এর পরে। তাহলে এর পরের দিনগুলিতে, অ্যাস্ট্রি মারা যাওয়ার পরের দিনগুলিতে আমার বাবা মূলত নির্বাক হয়ে গেছিলেন। নির্বাক মানে তিনি আর কথা টথা বলতেন না, তিনি প্রায় সবসময় চুপ করে থাকতেন। ওই যে মেয়ে মারা যাওয়ার যে শোক তিনি পেয়েছিলেন, যে আঘাত ওনার লেগেছিল, তাতে মানে প্রায় তিনি একদম নির্বাক, বাক্যহারা হয়ে গেছিলেন, আর কথাবার্তা বলতেন না। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ, তিনি দুঃখে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে, ওভারওয়েলমড কথার অর্থ হচ্ছে আচ্ছন্ন হয়ে পড়া বা ঘিরে ধরা, আর গ্রিপ মানে হচ্ছে দুঃখ। তাহলে তিনি দুঃখে এতটা আচ্ছন্ন হয়ে পড়েছিলেন বা দুঃখ ওনাকে এতটাই ঘিরে ধরেছিল যে, দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া এ মান্থ অর সো আফটারওয়ার্ডস, যখন ওনার নিজের নিউমোনিয়া রোগ হয় 1 মাস কি তারপরে, নিউমোনিয়া হচ্ছে একটা রোগের নাম, এটা ঠান্ডা লেগে হয়। আর আফটারওয়ার্ডস তো আগেই বলেছি যে এরপর, তাহলে বলেছে এ মান্থ অর সো, 1 মাস কি তার পরের সময়ে যখন ওনার নিজের নিউমোনিয়া হয়েছিল, হি ডিড নট মাচ কেয়ার, তিনি অতটা পরোয়াই করেননি, কেয়ার মানে এখানে হবে পরোয়া, হোয়েদার হি লিভড অর ডাইড, তিনি বাঁচবেন কি মরবেন। তাহলে মেয়ের ওই যে 7 বছর বয়সে তার ওই যে অল্প বয়সী মেয়ের যে হঠাৎ মৃত্যু, এবং সেই মেয়েকে ওই বাবা এতটাই ভালোবাসতেন, সেই মেয়ে যখন ওনাকে ছেড়ে রকম অবস্থায় চলে যায়, তার যখন কয়েক মাস পরে লেখকের বাবা হ্যারল্ড ডালের নিজের নিউমোনিয়া রোগ হয়, তো তিনি সেই রোগটায় মানে কোনো রকম পরোয়াই করেননি রোগটার, যে তিনি বাঁচবেন কি মরবেন। রোগ হলে লোককে কী হতে হয়, সচেতন হতে হয় যাতে সেই রোগটা সেরে ওঠে। কিন্তু ওই মেয়ের দুঃখের বা শোকের কারণে, মেয়ে চলে যাওয়ার কারণে তিনি ওই রোগটাতে কোনো গুরুত্বই দেয়নি। তাই তিনি ভেবেছিলেন যে বাঁচবেন কি মরবেন তাতে তার কিছু এসে যায় না। দেখো তার পরের প্যারাগ্রাফে কি বলছে, ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, যদি তখনকার দিনে পেনিসিলিন পাওয়া যেত। এই পেনিসিলিন জানো তোমরা, নাম শুনেছো, এটা হচ্ছে পৃথিবীর আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক, এবং এটা তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন বলা চলে আলেকজান্ডার ফ্লেমিং। তো বলছেন তখনকার দিনে যদি পেনিসিলিন পাওয়া যেত, নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া, অ্যাপেন্ডিসাইটিস এবং নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ এ থ্রেট, এতটা বিপদের হতো না। থ্রেট মানে বিপদ বা ভয়। আর এই যে দেখো নাইদার নর, নাইদার নর মানে এটাও নয় ওটাও নয়, অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিসও নয় নিউমোনিয়াও নয়। যদি তখনকার দিনে পেনিসিলিন থাকতো তাহলে এই অ্যাপেন্ডিসাইটিস এবং নিউমোনিয়া কোনোটাই এত বিপদের হতো না। থ্রেট মানে বিপদ বা ভয়, মানে এই রোগগুলো হলে এত ভয় পাওয়ার কিছু ছিল না, যেটা এখনকার দিনে হয়। এই রোগ হলে আরামসে সেরে যায়, কোনো অসুবিধা নেই। নিউমোনিয়া হলে লোক একটু ট্রিটমেন্টে থাকলো, ওষুধ খেলেও ঠিক হয়ে গেল। অ্যাপেন্ডিসাইটিস হলে অ্যাপেন্ডিক্স অপারেশন করলো, সুস্থ হয়ে গেল। কিন্তু তখনকার দিনে কি বলছে দেখো, বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, কিন্তু যেহেতু তখন পেনিসিলিন ছিল না এবং কোনো জাদুময় জীবাণুরোধক ওষুধ ছিল না, ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, ম্যাজিক্যাল মানে জাদুময়, অ্যান্টিবায়োটিক হচ্ছে জীবাণুরোধক বা জীবাণুনাশক, আর কিওরস মানে হচ্ছে সুস্থ হওয়া, এখানে হবে ওষুধ, যেটা এখনকার দিনে পাওয়া যায়। আমি বললাম তখন তো সায়েন্স বা টেকনোলজি অত উন্নত ছিল না আজকের দিনে যেটা। তখনকার দিনে তোমরা হয়তো বাংলা সাহিত্যে পড়েছো, কলেরা রোগ যদি হতো গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, এত লোক মারা যেত। আর এখন যদি কলেরা হয় কিছুই নয়, একটু বমি হলো, এ হলো, জ্বর থাকলো, দুদিন একটু সে ঠিকঠাকভাবে থাকলো, ওষুধ খেলো, সুস্থ হয়ে উঠলো। এই যে দেখো কোভিড বা করোনা আজকের দিনে হয়েছে বলেই দেখো এত কম লোক মারা গেল হিসেব মতো। বিজ্ঞানীরা দেখো আবিষ্কার করে ফেললো এর ভ্যাকসিন। যদি এটা আজ থেকে 100 বছর আগে হতো, পৃথিবীর অর্ধেক লোক, মানে ধরে নাও 300-350 কোটি লোক মারা যেত, যেটা এখনকার দিনে হয়েছে বলে হয়তো 1-2 কোটি লোক মারা গেছে। তো সেটাই গল্পের লেখক বলছেন, বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, যেহেতু পেনিসিলিনও ছিল না এবং কোনো রকম জাদুময় জীবাণুরোধক ওষুধ ছিল না যেটা এখনকার দিনে পাওয়া যায়, নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড, বিশেষত নিউমোনিয়া ছিল একটি খুব বিপজ্জনক ব্যাধি বা রোগ।
নিউমোনিয়া ইন পার্টিকুলার, পার্টিকুলার মানে বিশেষত, তাহলে বিশেষ করে নিউমোনিয়া ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড, এটা বাস্তবে ছিল, ইনডিড মানে বাস্তবে বা আসলে, ডেঞ্জারাস ডিজিজ একদম বিপজ্জনক একটি রোগ, মানে এই রোগ হলে তখনকার দিনে সহজে লোক আর বাঁচতো না, ওই জন্য বলেছে বিশেষত নিউমোনিয়া কিন্তু ছিল একটি ভয়ঙ্কর রোগ। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, রোগীকে লড়াই করতে হতো বাঁচার জন্য, হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, সার্ভাইভ মানে বাঁচার জন্য, বাঁচা, আর ফাইট মানে তো যেন লড়াই করা। দেখবে যে যদি মনে মনে ভেবে নেয়, এটা রোগের কথা বাদ দাও, আমরা যদি মনে মনে ভেবে নিই যে আমার দ্বারা কাজটা হবে না, আমরা সেই কাজটা কোনোদিন করতে পারবো না, আগে মনের আশা রাখতে হবে। তো তেমনই একটা রুগী যদি অসুস্থ হয়, তাকে সবসময় ভাবতে হবে না আমি ভালো আছি, আমি সুস্থ হব। সে যদি এটা মনে মনে ভেবে নেয় আমি সুস্থ হতে পারবো না, আমি মারা যাব, তাহলে সে কিন্তু কোনোদিন সুস্থ হবে না। তো এইটা সেইটাই বলা হয়েছে যে যখন নিউমোনিয়া হয়, নিউমোনিয়া কেন, যে কোনো রোগ হয়, দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, রোগীকে কিন্তু লড়াই করতে হয় বাঁচার জন্য। এবার এখানে গল্পের লেখক বলছে নিউমোনিয়ার ক্ষেত্রে তো অবশ্যই তা করতে হয়, কিন্তু ওনার বাবা কি করেছিলেন, মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা লড়াই করবেন না ভেবেছিলেন, রিফিউজড মানে প্রত্যাখ্যান করা, না করে দেয়া, আমার বাবা লড়াই করতে চাননি। হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভাবছিলেন, আই অ্যাম কোয়াইট শিওর, আমি বেশ নিশ্চিত, কোয়াইট শিওর, কোয়াইট মানে বেশ, শিওর মানে নিশ্চিত। দেখো লেখক কিন্তু একদম এটা 100% যে সত্যি সেটা বলতে পারছেন না, কারণ ভাবছিলেন লেখকের বাবা, কিন্তু লেখকের মনে হয়েছে যে লেখক বলছেন আই অ্যাম কোয়াইট শিওর, আমি বেশ নিশ্চিত ছিলাম যে আমার বাবা কি ভাবছিলেন, না অফ হিজ বিলাভড ডটার, তার প্রিয় কন্যার কথা, বিলাভড মানে হচ্ছে প্রিয়, ভালোবাসার যে হয়, ডটার মানে তো জানো কন্যা বা মেয়ে। তো গল্পের লেখক বলছেন আমি বেশ নিশ্চিত আমার বাবা কিন্তু ভাবছিলেন ওনার ওই প্রিয় মেয়ের কথা, অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং তিনি চাইছিলেন স্বর্গে গিয়ে তার সাথে যোগ দিতে। ওয়ান্টিং টু জয়েন, ওয়ান্ট মানে চাওয়া, জয়েন মানে যোগদান করা, আর হেভেন মানে হচ্ছে স্বর্গ। তাহলে গল্পের লেখক বলছেন আমার বাবা এটাই ভাবছিলেন যে আমার মেয়ে তো মারা গেছে 7 বছর বয়সে, সে স্বর্গে গেছে, আমিও যদি এখন মরে যাই, স্বর্গে গিয়ে আমি অবশ্যই আমার মেয়ের সাথে যোগ দিতে পারবো। তাই রোগটা যখন হয়েছিল, এই রোগটার থেকে বাঁচার চেষ্টা, রোগটাকে লড়াই করার কোনো চেষ্টাই কিন্তু লেখকের বাবা করেননি, এবং লেখকের এটাই মনে হয়েছিল, বাবা এটাই ভাবছেন যে আমি মৃত্যুর পরে আমার মৃত্যু হওয়াই ভালো, আমার ওই ছোটো মেয়ে চলে গেছে, তো স্বর্গে গিয়ে তার সাথে তো আমার দেখা হবে। সো হি ডায়েড, তাই তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, ওনার বয়স ছিল তখন 57 বছর। মনে রাখবে, এটা প্রশ্ন আসতে পারে, লেখকের বাবা যখন মারা যায় লেখকের বয়স তখন 57 অর্থাৎ 57, এবং লেখকের বড়দি অ্যাস্ট্রির বয়স ছিল মাত্র 7। ইউনিট 2 বা পার্ট 2 এর লাস্ট প্যারাগ্রাফে চলে এসো। মাই মাদার হ্যাড নাও লস্ট এ ডটার অ্যান্ড এ হাজব্যান্ড, আমার মা এখন হারিয়েছিলেন ওনার একটা কন্যা এবং ওনার স্বামীকে। এ হাজব্যান্ড আছে, তোমরা যেন একটি স্বামী বলো না, কারণ স্বামী তো এখানে একটাই ওনার ছিল, সন্তান অনেকগুলো ছিল, তাই ওইভাবে বলেছে এ ডটার। তো আমার মা এখন হারিয়েছিলেন ওনার এক কন্যা এবং ওনার স্বামীকে, অল ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই, এখানে স্পেস মানে জায়গা হয়, এখানে হবে সময়, স্পেস অফ এ ফিউ উইকস, ফিউ মানে কিছু, কিছু সপ্তাহের মধ্যেই। তাহলে অ্যাস্ট্রি মারা গেল, মায়ের একদম সব থেকে বড় সন্তান, তার কয়েক সপ্তাহ মানে আমরা তো পড়লাম 1 মাস কি তারপরে, হয়তো ওই 6 সপ্তাহ কি 8 সপ্তাহ হবে, 1.5 মাস কি 2 মাসের মধ্যেই বাবাও মারা গেল। তাহলে এই দুটো আঘাত কিন্তু লেখকের মাকে কিন্তু সহ্য করতে হয়েছিল, মেনে নিতে হয়েছিল, বড় মেয়েও গেল, তার সাথে হচ্ছে স্বামীও গেল। হেয়ার সি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালোন, ওনাকে হঠাৎ করে সমস্ত কিছু একাই মুখোমুখি হতে হয়েছিল। এই যে সাডেনলি, হঠাৎ, হ্যাভিং টু ফেস, এখানে ফেস মানে মুখোমুখি হওয়া, অল অ্যালোন, অ্যালোন মানে একা। তাহলে স্বামী যে বাড়ির হেড, আমরা জানি বাড়ির প্রধান হচ্ছে, বাড়িতে যিনি গার্জেন মেন কে হয়, যে বাবা। তাহলে বাবা মারা গেছে, যিনি টাকা রোজগার করেন, সোর্স অফ ইনকাম যিনি, তো তিনি চলে গেছেন। এই অবস্থায় কি করতে হবে, না মাকে সব সামলাতে হবে। তো মায়ের অবস্থাটা কি বলেছেন, না ওনাকে সমস্ত কিছু একা মুখোমুখি হতে হলো। কিসের মুখোমুখি হতে হলো, দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেমস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, গুরুতর সমস্যা এবং দায়িত্বের। গ্রেভেস্ট মানে গুরুতর, প্রবলেম তো যেন সমস্যা, রেসপন্সিবিলিটিস মানে হচ্ছে দায়িত্ব। তাহলে যিনি হচ্ছেন ফ্যামিলির হেড ছিলেন, মাথা ছিলেন একদম, যিনি হচ্ছেন ইনকামের সোর্স ছিলেন, তিনিই চলে গেছেন। তাহলে এখন মাকে সব কিছু ফেস করতে হবে। তাহলে ওনাকে সমস্যা তো গুরুতর সম্মুখীন হতে হলো বটে, কিন্তু রেসপন্সিবিলিটিস, ওনার দায়িত্বও আছে যে বাকি যে সন্তানগুলো আছে তাদেরকে মানুষ করতে হবে।
দেখো তারপরেই বলেছে সি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার। এই লুক আফটার তোমরা 9-এ গিয়ে পড়বে একটা ফ্রেজাল ভার্ব, মানে দেখাশোনা করা। ওনার দেখাশোনা করার জন্য 5টা শিশু ছিল, মানে 5টা সন্তানকে ওনাকে দেখভাল করতে হবে। একজন মারা গেছে, তাহলে লেখকরা কজন টোটাল? 6জন ভাই বোন ছিলেন। অ্যাস্ট্রি মারা যাওয়ার পরেও কিন্তু 5জন ভাই বোন আছে, যাকে কিন্তু লেখকের মাকে দেখাশোনা করতে হবে, দেখভাল করতে হবে, মানুষ করে তুলতে হবে। তাই তিনি কি করলেন? সি সোল্ড দ্য বিগ হাউস, তিনি এই বড় বাড়িটা বিক্রি করে দিলেন। এই যে বাড়ির কথা আমরা আগের দিন পড়লাম, এই বড় বাড়িটা বিক্রি করে কি করলো? মুভ টু এ স্মলার ওয়ান, তার একটা ছোট বাড়িতে চলে এলো। মুভড মানে এখানে স্থান পরিবর্তন করা, স্থানান্তর করে স্মলার ওয়ান, একটা ছোট বাড়িতে চলে এলো। এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ড অফ, কিছু মাইল দূরে ল্যান্ড অফে। তাহলে তারা ল্যান্ড অফ বলে একটা জায়গাতে, এটা কার্ডিফেরই একটা জায়গা, সেই ল্যান্ড অফে কিছু মাইল দূরে একটা ছোট বাড়িতে চলে এলো। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ, এটাকে বলা হতো বা এটাকে কাম্বারল্যান্ড লজ নামে ডাকা হতো। তাহলে এখন যে বাড়িটাতে এলো সেই বাড়িটার নাম কিন্তু কাম্বারল্যান্ড লজ। অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান এ প্লিজেন্ট মিডিয়াম সাইজ সুবারবান ভিলা, এবং এটা একটা মাঝারি সাইজের মনোরম শহরতলির বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। তাহলে আগের বাড়িটার সাথে কম্পেয়ার করলে এটা কিছুই নয়। এটা যে খুব খারাপ বাড়ি তা নয়, কিন্তু আগের যে বাড়িটার আমরা বর্ণনা পেয়েছি, বিশাল বড় বাড়ি, সব ধরনের চাকর, সব ধরনের পশু পাখি, একদম বড় এরিয়া নিয়ে তৃণভূমি বনভূমি, তার তুলনায় এটা কিছুই নয়। ওই জন্য বলেছে নাথিং মোর দ্যান এ প্লিজেন্ট, প্লিজেন্ট মানে মনোরম, মিডিয়াম সাইজ মানে মাঝারি আকারের, সুবারবান ভিলা, সুবারবান মানে শহরতলি, মানে শহর থেকে একটু দূরে প্রান্তবর্তী স্থানে বলতে পারো, আর ভিলা মানে ছোট ঘর বা বাড়ি। তাহলে যদি সেই বড় বাড়িটার সাথে তুলনা করা হয় যেটাতে আগে ছিল, সেই বাড়ির তুলনায় এটা মাঝারি সাইজের একটি মনোরম শহরতলির ঘর ছাড়া আর কিন্তু কিছুই নয়। সো ইট ওয়াজ ইন ল্যান্ড অফ 2 years লেটার, তাই ল্যান্ড অফ এই 2 বছর পরে, ল্যাটার মানে পরে, হোয়েন আই ওয়াজ 6 years old, যখন আমার বয়স ছিল 6 বছর, আই ওয়েন্ট টু মাই ফার্স্ট স্কুল, আমি তখন প্রথম স্কুলেতে গিয়েছিলাম। তাহলে এইখানেই লেখকের কিন্তু প্রথম স্কুল যাত্রা, এই ল্যান্ড অফ যেখানে এখন চলে এসেছে, এখানেই আরও 2 বছর পরে যখন লেখকের বয়স হয় 6 বছর, তখন তিনি স্কুলে গিয়েছিলেন। এই গল্পটার পার্ট 2 এখানেই শেষ হলো। আমরা পার্ট 3-তে লেখকের স্কুল সম্পর্কে, ওনার স্কুল জীবন সম্বন্ধে জানবো, যেখানে আমাদের গল্পটা শেষ হবে। এখানে আজকের ভিডিওটা শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় বা সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা সলভ করব। কমেন্টের অবশ্যই রিপ্লাই করব। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।